সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি তোমাদের সকলের প্রিয় অনুষ্ঠান টিফিনের আড্ডা। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলায়। আজকে সারাটা দিন আমি এই বিদ্যালয়ের বন্ধুদের সাথে অনেক অনেক মজা করব, অনেক আড্ডা দিব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে এই বিদ্যালয়ের বন্ধুদের সাথে আমরা পরিচিত হয়ে নেই। ঢাকার কুর্মিটোলায় অবস্থিত স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। 1978 সালের সিভিল এভিয়েশন প্রাথমিক বিদ্যালয় নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি 1983 সালে এসে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় এবং 2022 সালের 5ই এপ্রিল উচ্চ মাধ্যমিক স্তরের অনুমোদন লাভ করে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা নামে নতুনভাবে পরিচিতি লাভ করে এই বিদ্যাঘর। বাংলা মাধ্যমের পাশাপাশি 2022 সাল থেকে প্রাথমিক স্তরে এবং 2024 সাল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজি ভার্সনে পাঠদান কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এখানে রয়েছে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের 3টি বিজ্ঞান গবেষণাগার ও একটি সমৃদ্ধ লাইব্রেরি। শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের জন্য এখানে ডিবেট ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সায়েন্স ক্লাব এবং কালচারাল ক্লাব সক্রিয় রয়েছে। এছাড়াও নাচ, গান, মার্শাল আর্ট এবং স্কাউট ও গার্লস গাইডের মতন কার্যক্রমের সুব্যবস্থা আছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা শিক্ষায় আলো, জ্ঞানী শক্তি এই মূলনীতির উপর ভিত্তি করে আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমাদের প্রতিষ্ঠানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ভার্সনের পাশাপাশি ইংরেজি ভার্সন চালু থাকায় শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার সাথে নিজেদের প্রস্তুত করার জন্য সুযোগ পাচ্ছে। তাদের পাঠদানের জন্য নিয়োজিত রয়েছে প্রায় 200 জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক। একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে নয়, বরং তা প্রকাশ পায় তার আচরণ, নৈতিকতা এবং দেশপ্রেমে। তাই আমরা শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে একজন সৎ, দায়িত্বশীল ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আমরা সহশিক্ষা কার্যক্রমকেও সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি, যাতে করে শিক্ষার্থীরা ভবিষ্যৎ লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। আমাদের শিক্ষার্থীরা ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক, বিএনসিসি এবং স্কাউটিং সহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। সম্প্রতি নতুন করে স্পোর্টসেও আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই আজ উচ্চ পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে আসছে। দেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকায় আমরা গর্বিত। তাদের এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। আধুনিক প্রযুক্তি নির্ভর পাঠদান এবং নৈতিক শিক্ষার সমন্বয়ে একটি দক্ষ, আত্মবিশ্বাসী ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। স্বপ্নের রং থেকে জীবনের বোধ যেন এক নিরবধি স্রোত, সবুজের খোলা মাঠে প্রতিদিন জেগে ওঠে নতুন ভোর, সবুজের খোলা মাঠে প্রতিদিন জেগে ওঠে নতুন
কি মনোযোগ দিয়ে ওরা ছবি আঁকছে, তাই না? ওরা ওদের ছবি আঁকা শেষ করুক, ততক্ষণে চলো আমরা দেখে আসি আমাদের বাকি বন্ধুরা কি করছে। টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডা। বন্ধুরা, চমৎকার একটি পরিবেশনা দেখলাম আমরা। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। আজকে আমরা পড়বো পরিবার সম্পর্কে। আমরা সবাই একটি সমাজে বসবাস করি, আর এই সমাজের একটি ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার। বাবা মা ভাই বোন দাদা দাদি আমরা সবাই একত্রে মিলে যেখানে বসবাস করি সেটাই হচ্ছে পরিবার। আচ্ছা তাহলে তোমরা টিফিন করো। আসসালামু আলাইকুম স্যার। কিরে মন্টু, তুই কি করছিস? কিছু না। দেখি তোর টিফিনটা দে। না না, আমি খাবো, তোর টিফিনটা দে। দে তোর টিফিন। খুলিস না। দেখি তো আজকে মন্টু কি এনেছে। কিরে মন্টু, তোর টিফিনটা তো পুরাই ফাঁকা। তোর মা আজকে কিছু দেয়নি? না রে, মা আজকে আমাকে কিছু দেয়নি। মা সারাদিন কান্না করে। জানিস তো পো, বাবা না হাসপাতালে ভর্তি। বাবাকে ভালো করতে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমাদের অত টাকা নেই। মনে হয় বাবা আর ভালো হবে না রে তোপো, বাবা আর ভালো হবে না। মন খারাপ করিস না মন্টু, তোর বাবা আবার সুস্থ হয়ে ফিরে আসবে। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি আমার বাবা আবার সুস্থ হয়ে ফিরে আসবে? হ্যাঁ, তোকে দেখে মনে হচ্ছে তোর সকাল থেকে কিছু খাসনি। আয় আমরা টিফিন শেয়ার করি। তোরা টিফিন শেয়ার করছিস, আমাদেরকে দিবি না? আয় চল আমরা সবাই মিলে টিফিন শেয়ার করি। চল। আর যদি তোরা না থাকতি তাহলে আমি খুব একা হয়ে যেতাম। দূর বোকা, বন্ধুরা থাকতে কখনো একা হয় নাকি? আমরা তো সবাই বন্ধু। এটাই হলো টিফিন টাইমের আনন্দ। সকল বন্ধুদের মাঝে টিফিন ভাগ করে খাওয়ার মধ্যে একটি আলাদা আনন্দ রয়েছে। বন্ধুরা, ওদের এই নাটিকার মাধ্যমে আমরাও শিখবো আমাদের বন্ধুদের সাথে সহানুভূতিশীল আচরণ করা এবং তাদের সাথে ভালো আচরণ করা। তাহলে চলো বন্ধুরা, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডা। খেলাধুলাতেও কম পারদর্শী নয় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা। তাহলে চলো আমরা বন্ধুদের খেলা দেখে আসি। স্যার চলো। মন চায় প্রাণ খুলে কথা বলি, বন্ধুর সাথে এক পথে চলি। হয় না স্যারদের বকুনির ভয়ে, চুপচাপ বসে থাকি তাই ক্লাসরুমে। সব কথা সব কাজ জমিয়েছি আজ, প্রাণ খুলে কথা বলি টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডা। যেখানে সবাই রোজ খুব মজা করে, মনকে ফ্রেশ করে হইচই গানে। যেখানে সবাই রোজ খুব মজা করে, মনকে ফ্রেশ করে হইচই গানে। কেউ আছে গল্প করে, কেউ বা গল্প শুনে, কেউ আবার সেরা হয় সবাই মাঝে। ছুটি আয় কে যাবি, আয় তোরা আয় আমাদের সাথে আজ টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডায়। স্যারের বাঁশির মাধ্যমে এভাবেই শেষ হয়ে গেল আমাদের আজকের গেম সেগমেন্টটি। এখন আমি চলে যাব আমার অন্য বন্ধুদের কাছে। টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডা। বন্ধুরা, আমাদের সাথে রয়েছে তরি। ও আমাদেরকে সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনাবে। তুমি কোন কবিতাটি আবৃত্তি করবে? কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি। তাহলে শুরু করো। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।
নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। মসজিদে কাল শিরিনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভোকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া মোল্লা হাকিল, ফেলা হলো দেখি লাঠা, ভোকা আছো মর্গ ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরোত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থে জয়। খুবই অসাধারণ আবৃত্তি করেছে আমাদের ছোট্ট বন্ধু। তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডা। আমাদের ছোট্ট বন্ধু হিমু তার অসাধারণ নাচের মাধ্যমে আজকের আড্ডা যেন একদম মাতিয়ে তুলেছে। সত্যি খুব অসাধারণ নেচেছে আমাদের এই বন্ধু। এখন চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডা। আজকের টিফিনের আড্ডায় অনুষ্ঠানে আমরা চলে এসেছি আমাদের কথা নিয়ে কারাকারি সেগমেন্টে, এবং আমাদের আজকের বিতর্কের বিষয় হলো ভাষা বেঁচে থাকে মুখে, বইয়ের পাতায় নয়। আমাদের আজকের এই বিতর্কটি করবে আমাদের দুটি দল, একটি হলো বিপক্ষ দল এবং অন্যটি হলো পক্ষ দল। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে ওদের বিতর্কটি আমরা শুনে আসি। আমরা ইতিমধ্যে জেনেছি যে আজকে আমাদের বিতর্ক বিষয় ভাষা বেঁচে থাকে মুখে, বইয়ের পাতা নয়। এই বিষয়ের পক্ষে বলার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা উমর ফারুককে। ধন্যবাদ মাননীয় সভাপতি, উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে এই মঞ্চে আমরা মূলত ভাষা বলতে বোঝাচ্ছি মানুষের ভাব, অনুভূতি ও চিন্তা প্রকাশের মাধ্যমকে। তাছাড়া আমাদের আজকে বিতর্কের মধ্যে যে মুখ এবং বইয়ের উচ্চারণ রয়েছে, সেখানে মুখ এখানে বাকযন্ত্র এবং সামাজিক ব্যবহারের প্রতীক হিসাবে কাজ করছে, আর বই হলো স্থবিরতা প্রতীক হিসাবে কাজ করছে। তাছাড়া আজকে আমরা এই বিতর্কের বিষয় সম্পর্কে মূলত 3টি যুক্তি দেখিয়ে যাব। 1, অস্তিত্বের সংকট ও লিপিহীন ভাষা। 2, মৃত ভাষা কফিন ও জীবন্ত ভাষা স্পন্দন। 3 এবং সর্বশেষ বিবর্তন ও আধুনিকতা। মানে সভাপতি এই সবগুলো যুক্তির মাধ্যমে আজকে এই মঞ্চে প্রমাণ করে যে ভাষা বেঁচে থাকে মুখে, বই পাতায় নয়। এনে বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ মানে সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা আফসান তাহমিদ ফারাজকে। আজকে আমাদের প্রতিপক্ষ দল বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করেছে যে ভাষা শুধুমাত্র মুখে বলা শব্দ, কিন্তু আমরা বিপক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে ভাষা কোনো মুখে বলা শব্দ নয়, বরং সময়ের পরীক্ষায় টিকে থাকার একটি জ্ঞান ব্যবস্থা। আজকে আমাদের বিতর্কের দাবি হলো একটি সুস্পষ্ট সংজ্ঞায়ন, যা আমরা প্রতিপক্ষের বক্তব্য হতে পাইনি। এই দাবি রক্ষার্থে আমরা একটি সুস্পষ্ট সংজ্ঞা ও বিস্তৃত সংজ্ঞায়ন প্রদান করছি, যেখানে আমরা ভাষা বলতে শুধুমাত্র কথোপকথনের মাধ্যম নয়, ভাষা বলতে বোঝাচ্ছি যা মানুষের চিন্তা, অনুভূতি, জ্ঞান ইত্যাদি প্রকাশ করে। অতএব ভাষাকে যদি শুধু আমরা মুখের ভাষার মধ্যে সীমাবদ্ধ করে রাখি, তাহলে বিশাল একটা জ্ঞান ভাণ্ডারকে আমরা সংকুচিত করে ফেলি। অতএব ভাষা বেঁচে থাকে বইয়ের পাতায়, মুখে নয়। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা আদনান সানিকে।
আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এসে বলে গেলেন আমরা বইয়ের মাধ্যমে ভাষাকে সংরক্ষণ করতে পারি, কিন্তু সংরক্ষণ আর বেঁচে থাকা এক জিনিস নয়। আজকে আমরা আমাদের দল থেকে 3টি যুক্তি উপস্থাপন করে গিয়েছি, যথা ভাষার বিবর্তন ও আধুনিকতা, ভাষার অস্তিত্ব ও লিপিহীন ভাষা, মৃত ভাষার কফিন ও জীবন্ত ভাষার স্পন্দন। ভাষার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার বৈচিত্র্য। আমরা যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় কথা বলি, সেই বৈচিত্র্যটা আমরা শুধুমাত্র মুখে কথা বলার মাধ্যমে পাই। আর 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেটাও কিন্তু হয়েছিল শুধুমাত্র মুখের ভাষা রক্ষার কারণে। পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যে ভাষাগুলো বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ আছে, নির্দিষ্ট অভিধানও আছে, কিন্তু তবুও সেই ভাষাগুলো আজকে বিলুপ্ত। পরিশেষে আমি এটাই বলতে চাই, আমাদের যে ভাষা সেটা আমরা একমাত্র মুখের মাধ্যমে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারি, লিখে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারি না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এ পর্বে বক্তব্য নিয়ে আসবে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তাহমিদ সরকার আদিত। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধীবৃন্দ এবং বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুদের প্রতি সাধু সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক। মাননীয় সভাপতি, আমরা আমাদের দল থেকে 3টি যুক্তি উপস্থাপন করে গিয়েছি। 3টি যুক্তি হলো: 1, স্থায়িত্ব মহাকালের সাক্ষী; 2, লিখিত রূপ ভাষার শুদ্ধতা ও মানদণ্ড রক্ষা করে; 3, জ্ঞান বিস্তার ও বিশ্বজনীয়তা। মাননীয় সভাপতি, আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেব। ছোট্ট উদাহরণটি হলো আজ থেকে প্রায় 1200 বছর আগের পুরনো একটি গ্রন্থ, যার নাম চর্যাপদ। সেই চর্যাপদের একজন বিখ্যাত কবি ছিলেন, যার নাম লুইপা। সেই লুইপার লেখা একটি বিখ্যাত কবিতা, সেই কবিতার আমি 2টি চরণ আপনাকে পড়ে শোনাচ্ছি। কা তোর বড় পাঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠাকাল। মাননীয় সভাপতি, আজ হয়তো আমরা এই ভাষার অর্থ জানি না, আমরা এই চরণের অর্থ জানি না, কিন্তু মাননীয় সভাপতি, ভাষাতাত্ত্বিকদের গবেষণার ফলে, ভাষাতাত্ত্বিকদের অনুবাদের ফলে আমরা কিন্তু আমাদের প্রাচীন সভ্যতার ইতিহাস জানতে পারি, আমরা আমাদের মানব সভ্যতার ইতিহাস জানতে পারি, আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানতে পারি। এটি কীভাবে সম্ভব হয়েছে? শুধুমাত্র সেটি লিপিবদ্ধ থাকার মাধ্যমে। পরিশেষে আমি একটি কথাই বলে শেষ করতে চাই যে ভাষা কখনই মানুষের মুখে বাঁচে না, বরং সেটি বইয়ের পাতায় লিপিবদ্ধ থাকার মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবে পক্ষ দলের তৃতীয় বক্তা ও দলনেতা জান্নাতুল ইয়াসমিন। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীগণকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল থেকে তারা প্রথম থেকে ভাষাকে লাইব্রেরির তাকের এক কোণে পড়ে থাকা একটি মৃত কঙ্কালের মতো করে উপস্থাপন করে গিয়েছেন। পক্ষান্তরে আমি এবং আমার দল ভাষাকে একটি প্রবাহমান নদীর সাথে তুলনা করে গিয়েছি। একটি প্রবাহমান নদীর পানি যখন শুকিয়ে যায়, সেই নদীর যেমন আর দাম থাকে না, ঠিক তেমনি একটি ভাষার চর্চা যখন থেমে যায়, তখন সেই ভাষারও আর দাম থাকে না, সেই ভাষার প্রাণবন্ত হিসেবে টিকে থাকতে পারে না। প্রতিপক্ষ দল থেকে তারা শুরু থেকেই ভাষার সংরক্ষণ নিয়ে কথা বলে যাচ্ছেন, ভাষার ইতিহাস নিয়ে কথা বলে যাচ্ছেন। আমি তাদেরকে আজকে বিতর্কের প্রতিপাদ্য বিষয় মনে করে দিতে চাই। আজকে আমরা ভাষার বেঁচে থাকাকে নিয়ে কথা বলছি, ভাষার সংরক্ষণকে নিয়ে নয়। তো পরিশেষে মাননীয় সভাপতি, আমি এটাই বলে যেতে চাই যে ভাষা বইয়ের পাতায় নয়, মানুষের কণ্ঠস্বরের মাঝেই জীবিত থাকতে পারে। ধন্যবাদ। এ পর্বে আমি আহ্বান করছি বিপক্ষ দলের তৃতীয় বক্তা ও দলনেতা, আজকের বিতর্ক প্রতিযোগিতার সর্বশেষ বক্তা তালহা জুবায়েরকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীকে আজকের এই মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। সরাসরি যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজ আমার প্রতিপক্ষ দল উপস্থাপন করলেন ভাষা আন্দোলনের কথা। তারা বললেন 1952 সালে আমরা নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছিলাম। কিন্তু মাননীয় সভাপতি, আমরা যদি একটু পিছনে যাই, 1948 সালে মোহাম্মদ আলী জিন্না তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষণে তিনি বলেছিলেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তিনি বলেননি উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা তখনও বিশ্বাস করতাম, আজও বিশ্বাস করি, যদি আমার ভাষার লিখিত রূপের উপর আঁচ আসে, তাহলে কালের চাকা করতে দেরি হবে, কিন্তু আমার ভাষা হারিয়ে যেতে দেরি হবে না মাননীয় সভাপতি। তাই মাননীয় সভাপতি, আজকের বিতর্ক মঞ্চে এই প্রমাণ হয়েছে ভাষা বেঁচে থাকে বইয়ের পাতায়, তার লিপিবদ্ধ রূপের মাধ্যমে এবং মুখের মাধ্যমে তা শুধুমাত্র বিকৃতই হয়ে যায়। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের দিকে আলোকপাত করলে আমরা দেখতে পাই তারা শুধুমাত্র ভাষাকে প্রাণবন্ততা রক্ষার একটি বস্তু হিসেবে দেখিয়েছেন এবং মুখকে তার চাবিকাঠি হিসেবে দেখিয়ে যাচ্ছেন। অন্যদিকে আমাদের দল থেকে আমার ভাষার লিপিবদ্ধ রূপকে ভাষার প্রাণকেন্দ্র হিসেবে দেখাচ্ছি। কেন মাননীয় সভাপতি, আজকের বিতর্ক ভাষার জীবনকাল বৃদ্ধি নিয়ে, ভাষার জীবন নিয়ে। সেক্ষেত্রে আমরা প্রমাণ করে গেছি ভাষার লিপিত রূপের মাধ্যমে ভাষার জীবনকাল বৃদ্ধি করা সম্ভব। তাই আজকের মঞ্চে এই প্রমাণিত হয় যে ভাষা বেঁচে থাকে বইয়ের পাতায়, মানুষের মুখে নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ তালহা জুবায়ের তোমার সুন্দর বক্তব্যের জন্য। বন্ধুরা, আমি যেন সূর্যমুখী ফুলের বাগানে চলে এসেছি। ওরা কি সুন্দর করে সূর্যমুখী ফুল এঁকেছে। এখান থেকে সেরা ফুলটি বাছাই করার দায়িত্ব আমি শিক্ষকদের কাছে দিয়ে চলে যাচ্ছি আমাদের অন্য বন্ধুদের কাছে। আমার মাইজা ভাই সাইজা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে, চল নাচতে
গাইতে, চল নাচতে নাচতে গান গাইতে গাইতে, চল যাই খেতে ধান কাটিতে, আমার মাইজা ভাই সাইজা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। কাঁচি লও হাতে, মাথা লও মাঠে, কিছু মুড়ি বাইন্ধা নিও গামছাতে, কিছু মুড়ি বাইন্ধা নিও গামছাতে, চল যাই খেতে ধান কাটিতে। টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডায়। দেখতে দেখতে আজকে আমরা আমাদের টিফিনের আড্ডায় অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো বিদ্যালয়ের বন্ধুদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।